Hello, Assalamu alaikum. How are you, my dear students? Again, come back to online class. Okay. আশা করি তোমরা ভালো আছো। এখন তোমরা আমাকে বলো যে তোমাদের যে পার্টগুলো তোমরা অনেক বেশি কঠিন মনে করো সেইগুলো আমি শেখাবো তোমাদের। তারপরও আমার একটা ইনস্ট্রাকশন আছে। অনারেবল কাশিম স্যার আমাকে বলেছেন যে ওই চ্যাপ্টার নাম্বার 8-এ তোমাদের নাকি প্রবলেম আছে, স্পেশালি সাবটোরগুলো দেখিয়েছেন। তারপরেও আমি তোমাদেরকে যেগুলো হার্ড বেশি, যেমন ইলেকট্রোলাইসিস পার্ট খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষাতে আসে, ড্রাই সেল মোটামুটি একটু ইম্পর্টেন্ট পরীক্ষাতে আসে। তো ড্রাই সেল আর ইলেকট্রোলাইসিস পার্টের উপরে আমি তোমাদেরকে ক্লাস নিয়েছিলাম। তোমরা লাস্ট ক্লাসে বলেছো যে স্যার লাইট একটু দেখাবেন, লাইটের রেস্ট অফ দ্য পার্ট, তারপরে অ্যাসিড বেস সল্ট। তো যেহেতু স্যার আমাকে বলেছেন ওইটা আমি একটু তোমাকে দেখিয়ে নেক্সট ক্লাসে আমি তোমাদের লাইট এবং ইয়ের পার্টটা, তো লাইট তো চ্যাপ্টার নেই। এবার তোমাদের যে টেস্ট হবে, পরীক্ষা হবে, সেই পরীক্ষায় কিন্তু লাইট চ্যাপ্টার দেওয়া হয়নি। চ্যাপ্টার দেওয়া হয়েছে 10 পর্যন্ত, অর্থাৎ লাইট এবং আমাদের স্পেস অ্যান্ড স্যাটেলাইট এটা কিন্তু আমরা রেখে দিয়েছি, এটা পরীক্ষা দেইনি। তো তোমাদের অভিমতটা আগে বলো, আমি দেখি, তারপর আমি শুরু করি। চ্যাপ্টার 9 শেষ হয় নাই, আচ্ছা। চ্যাপ্টার 10 প্লিজ। আচ্ছা, হ্যাঁ, চ্যাপ্টার 9 স্যার, চ্যাপ্টার 9 অ্যান্ড 10 স্যার, চ্যাপ্টার 10 প্লিজ, চ্যাপ্টার 9 প্লিজ। আচ্ছা দেখি আমি, চ্যাপ্টার 9 তো ম্যাক্সিমাম লিখছো, চ্যাপ্টার 9-এর আচ্ছা ওকে, সবাই চ্যাপ্টার 9 বলেছো, কেউ চ্যাপ্টার 10 বলেছো। আমি চ্যাপ্টার 10 আর চ্যাপ্টার 9, আমি তাহলে চ্যাপ্টার 9টা শেষ করে নেক্সট টিউসডেতে ক্লাস আছে, সেখানে আমি চ্যাপ্টার 10 পড়াবো। তবে আজকে আমি চ্যাপ্টার 9-এর রেস্ট অফ দ্য পার্ট একটু দেখি, বোঝানোর চেষ্টা করি, তারপরে চ্যাপ্টার তোমার 9 আমি পড়াবো। দেখো চ্যাপ্টার 9 তোমরা বেশি চেয়েছো, চ্যাপ্টার 9, ঠিক আছে। চ্যাপ্টার 9 আমরা শুরু করলাম, এবং চ্যাপ্টার 9 হলো ইলেকট্রিক কারেন্ট, ইলেকট্রিক সার্কিট অ্যান্ড ইলেকট্রিক কারেন্ট, ইলেকট্রিসিটি সায়েন্স। আমরা প্রথমত দেখে আসি কোন পর্যন্ত পড়েছিলাম, আমার তো মনে নাই। তারপরেও আমি তোমাদেরকে টাইপস অফ ইলেকট্রিক কারেন্ট, টাইপস অফ ফ্লো অফ ইলেকট্রিক কারেন্ট, এটা কি দেখিয়েছিলাম তোমাদের? মনে হয় দেখিয়েছিলাম। টাইপস অফ ফ্লো অফ ইলেকট্রিক কারেন্ট দুই ধরনের, একটাকে বলা হয় এসি আর একটা ডিসি। একটা এসি ডিসি, ওটা শেষ হয়েছে মনে হয়। আমি তোমাদের ওহমস ল, তার আগে ইলেকট্রিক পোটেনশিয়ালটাও পড়িয়েছিলাম মনে হয়। তাহলে আজকে আমরা পড়ি একটু রেজিস্ট্যান্স পড়ে নিয়ে, তারপরে আমরা ওহমস ল পড়বো। তো প্রথমে লেখো হোয়াট ইজ রেজিস্ট্যান্স, লেখো হোয়াট ইজ রেজিস্ট্যান্স। দেখো রেজিস্ট্যান্স, সবার আগে একটা জিনিস মাথায় রাখবো, যে শব্দটা তুমি লিখবা, যে শব্দটা জানবা, সেই শব্দটা ভালো করে পড়ে নিয়ে সেখানে কি লেখা আছে সেটা একটু ভালো করে চেষ্টা করো। যেমন রেজিস্ট্যান্স, রেজিস্ট মানে তুমি জানো, রেজিস্ট মানে বাধা, কোনো কিছু বাধা দেওয়া। তো যেহেতু চ্যাপ্টারটার নাম হলো ইলেকট্রিক্যাল সার্কিট অ্যান্ড কারেন্ট ইলেকট্রিসিটি, তাহলে এখানে রেজিস্ট্যান্স মানে কি? রেজিস্ট্যান্স মানে বাধা দেয়। কি বাধা দেয়? ফ্লো অফ কারেন্ট যা বাধা দেয়। এই যে বাধাটা দেয় সেটা কি জন্য দেয়? এক একটা মিটার এক একটা বাধা দেয়। যেমন সমাজের প্রত্যেকটা মানুষ কিন্তু একই রকমের বাধা সৃষ্টিকারক না, কেউ বেশি বাধা দেয়, কেউ বেশি কম বাধা দেয়, কেউ একেবারেই বাধা দেয় না। তো ঠিক এইরকম কিছু ম্যাটেরিয়ালস আছে আমাদের কন্ডাক্টরের মধ্যে, যে কন্ডাক্টর ফ্লো অফ ইলেকট্রিসিটিকে বাধা দেয়।
তো সেটা হলো তার প্রপার্টিজ, সেটা হলো তার ধর্ম। যেমন প্রত্যেকটা মানুষের একটা বেসিক প্রপার্টি হলো, কেউ কেউ খুব ভালো হয়, কেউ সমাজে কোনো বিশৃঙ্খলা তৈরি করে না, কেউ বিশৃঙ্খলা তৈরি করে, এটা ভালো কাজ করতে বাধা দেয় না কেউ, আবার অনেকে উৎসাহিত করে। ঠিক ফ্লো অফ ইলেকট্রিসিটি যাওয়ার সময়, কোনো ম্যাটারের মধ্য দিয়ে যাওয়ার সময় কেউ বেশি বাধা দেয়, কেউ বেশি কম, কেউ কম বাধা দেয়। এই যে রেজিস্ট করে যে প্রপার্টিজের কারণে একটা ফ্লো অফ ইলেকট্রিসিটি হিন্ডার্ড হয় অথবা আমাদের অবস্ট্রাক্টেড হয়, এই অবস্ট্রাক্ট হয়, সেই প্রপার্টিজটাকে বলা হয় রেজিস্ট্যান্স। তাহলে আমরা সুন্দর করে বলতে পারি দ্য প্রপার্টিজ অফ ম্যাটার বাই হুইচ ফ্লো অফ ইলেকট্রিসিটি ইজ হিন্ডার্ড অথবা অবস্ট্রাক্টেড। তাহলে আমরা যদি লিখি, আমরা লিখব দ্য প্রপার্টি of a matter by which the flow of electricity is obstructed, or আরেকটা শব্দ ইউজ করতে পারো, hindered is called resistance. Yes. The property of matter by which the flow of electricity is hindered or obstructed. তুমি দুটো ওয়ার্ডের যে কোনো একটা ইউজ করতে পারো, তবে hindered শব্দটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট এখানে। hindered, the property of matter by which the flow of electricity is hindered or obstructed is called আমার তো এখানে ফ্রিজ হওয়ার কোনো ইয়ে দেখছি না, তোমাদের মোবাইল ইয়েতে সমস্যা থাকতে পারে। দ্য ইমপিওর বললে হবে না। ইমপিওর বলতে কি বোঝানো হয়? ইমপিওর, নট ইমপিওর। ইমপিওর বলতে কোনো কিছু নাই। ইমপিওর সেটা হচ্ছে একটা মেটারের ইমপিওর হলেও তো সেখানে ইলেকট্রিক কারেন্ট ফ্লো হতে পারে, আবার পিওর হলেও হতে পারে। হ্যাঁ, ইমপিওর হলেও সেখানে বাধা দিতে পারে, এটা কোনো ইয়ে নাই। কিন্তু সেই ইমপিওরিটিস প্রপার্টিসকে আমরা বলবো না, আমরা বলবো যে প্রপার্টিজের কারণে আমাদের ফ্লো অফ ইলেকট্রিসিটি আমাদের অবস্ট্রাক্টেড হয়, সেটাকে আমরা বলবো রেজিস্ট্যান্স। যেমন মনে করো তোমরা যে কি বলবো, স্টেনলেস স্টিল ইজ এ অ্যালয়, ইজ এ মিক্সচার। তারপরে মনে করো ওদিকে ব্রোঞ্জ, তারপরে আছে আমাদের স্টেনলেস স্টিল, তারপরে আছে আমাদের ওটার নাম হলো আরো ডিফারেন্ট টাইপ অফ অ্যালয় আছে, এর মধ্যেও কিন্তু ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। তবে এটা একটা ম্যাটারের প্রপার্টিজ। এখন যদি বলো স্যার ম্যাটারের প্রপার্টিজ কি, আমি তিনটা কন্ডাক্টর এখানে দিচ্ছি। একটা অ্যালুমিনিয়াম, এটা হচ্ছে কপার, সিইউ এর সিম্বল, আর এটা হলো সিলভার, এজি। এটা সিলভার, এটা কপার, এটা অ্যালুমিনিয়াম। এখন দেখো এখানে আমি একই পোটেনশিয়াল ডিফারেন্স আমি ইলেকট্রিসিটি ফ্লো করছি। ফ্লো করলে দেখা যাবে এ খুব ফাস্ট যাবে, এটা খুব ফাস্ট যাবে না, সবচেয়ে ফাস্ট যাবে এটা, তারপরে এটা, তারপরে এটা। অর্থাৎ এটার কিন্তু ফ্লো অফ ইলেকট্রিসিটি বেশি। ইট মিনস এর বাধা দানকারী প্রপার্টিজ কম, অর্থাৎ এর রেজিস্ট্যান্স কম। সিলভারের তিনটা তারের মধ্যে সিলভারের রেজিস্ট্যান্স সব থেকে কম। দ্যাট মিনস এটা রেজিস্ট্যান্স কম, কিন্তু এটা রেজিস্ট্যান্স বেশি, তারপর এটা। অর্থাৎ প্রত্যেকটা ম্যাটারের, এগুলো ম্যাটারের ইন্ডিভিজুয়াল প্রপার্টিজ, কেউ বেশি পরিমাণ বাধা দেয়, কেউ কম পরিমাণ বাধা দেয়। তো এখানে সিলভার তারটা কিন্তু আমাদের ইউজ করা ভালো, কারণ যদি বাধা দেয় অর্থাৎ অবস্ট্রাক্ট করে, তাহলে কিন্তু আমরা এক্সপেক্টেড রেজাল্ট এখানে নাও পেতে পারি। তাই সেখানে যা রেজিস্ট্যান্স কম সেই ধরনের ওয়্যার কিন্তু আমরা ইউজ করব। কিন্তু প্র্যাকটিক্যালি দেখা গেল যে সিলভারের দাম তো অনেক বেশি। আমরা যদি সমস্ত কন্ডাক্টর হিসাবে হাউস হোল্ড ওয়্যারিং এর ক্ষেত্রে আমরা যদি কপার তার ইউজ করি আমরা সাধারণত, তো সেখানে যদি সিলভার তার ইউজ করি তাহলে আমাদের কস্ট কিন্তু অনেক বেড়ে যাবে। যদিও ইলেকট্রিসিটি কনজাম্পশন কম হবে, কারণ ইলেকট্রিসিটি তো বাধা দানকারী যে ইলেকট্রিসিটিটা তো নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের অনেক খরচ একটু কম হলেও কিন্তু এখানে ইনস্টলমেন্ট কস্টটা অনেক বেশি, কারণ সিলভারের দাম অনেক বেশি। দ্যাটস ওয়াই আমরা সিলভার ইউজ করি না। আমরা মোটামুটি একটা রিজনেবল প্রাইসে এবং যেটা কন্ডাক্টিভিটি কম্পারেটিভলি বেশি, অর্থাৎ রেজিস্ট্যান্স কম, সেই ধরনের আমরা ওয়্যার বেছে নিচ্ছি, সেখানে আমরা কপার তারটা ইউজ করে থাকি।
তাহলে এখন যদি এক কথায় বলা যায় যে হোয়াট ইজ রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স হলো আমাদের অবস্ট্রাকটিভ প্রপার্টি, অবস্ট্রাকশন প্রপার্টি অফ ম্যাটার, যার কারণে ফ্লো অফ ইলেকট্রিসিটি হিন্ডার্ড হয়। তো সুন্দর করে যদি লিখি, দ্য প্রপার্টি অফ এ ম্যাটার বাই হুইচ দ্য ফ্লো অফ ইলেকট্রিসিটি ইজ অবস্ট্রাক্টেড অর হিন্ডার্ড ইজ কল্ড রেজিস্ট্যান্স। এখন বলো তোমরা বুঝতে পেরেছো কিনা? তারপরে লিখো, it is denoted by R, its unit is ohm, or আমরা ওহমের একটা সিম্বল আছে, এটাকে ওহম সিম্বল বলা হয়, এটা গ্রিক লেটার ওহম। এই হলো আমাদের ডেফিনিশন। যদি পরীক্ষা আসে হোয়াট ইজ রেজিস্ট্যান্স, তাহলে আমরা এটা লিখবো। এখন তোমাদের কাছে আমি শুনতে চাই সবাই ক্লিয়ার কিনা, তোমাদের কাছে শুনতে চাই সবাই ক্লিয়ার কিনা। কপারের উপরে অ্যালুমিনিয়াম লেখা, ইয়েস স্যার ক্লিয়ার, ইয়েস স্যার ক্লিয়ার। ক্লিয়ার, প্রবলেম তো থাকবেই, দ্যাটস ওয়াই। আচ্ছা, তোমাদের এটা নিয়ে চিন্তা করার দরকার নেই, অনেক সময় আছে, তোমরা সব চ্যাপ্টারে আমি ক্লাস নেব, দরকার হলে রিভিশন A to Z প্রত্যেকটা চ্যাপ্টার করব। এখন তোমার আপাতত যেটা প্রবলেম সেটা আমি দেখি, আর সবার প্রবলেম একরকম নাও হতে পারে, কেউ কোনোটায় প্রবলেম বেশি, কেউ কোনোটায় প্রবলেম কম, আমি সবগুলো নেব। রাত 8টার পরে তোমরা যদি ক্লাস করতে চাও, আমি স্যারদের কাছে বলে রাত 8টার পর থেকে 9টা পর্যন্ত 1 ঘন্টা করে সপ্তাহে 3টা করে ক্লাস নিতে পারি, সমস্যা নেই। স্যার পোটেনশিয়াল ডিফারেন্স বুঝান, আচ্ছা ওকে, ক্লিয়ার, টোটালি ক্লিয়ার, ক্লিয়ার স্যার, ওকে। এখন আমি একজন আমাকে প্রশ্ন করেছে, স্যার পোটেনশিয়াল ডিফারেন্স বুঝান, পোটেনশিয়াল ডিফারেন্স, আচ্ছা ওকে। পোটেনশিয়াল ডিফারেন্স দেখো, পোটেনশিয়াল ডিফারেন্স, পোটেনশিয়াল ডিফারেন্স জানতে গেলে আমাদের আগে জানতে হবে ইলেকট্রিক ফিল্ড কাকে বলে। ইলেকট্রিক ফিল্ড একটা চার্জ বডির কারণে তার একটা এরিয়া পর্যন্ত তার কি থাকে, ইনফ্লুয়েন্স থাকে, একটা চার্জের একটা ইনফ্লুয়েন্স থাকে, অর্থাৎ কোন একটা চার্জ বডির কারণে যে এরিয়া পর্যন্ত তার ইনফ্লুয়েন্স থাকে। প্রশ্ন হলো ইনফ্লুয়েন্স কি, মানে ইনফ্লুয়েন্স করতে পারে, যেমন একটা নিউট্রাল বডিকে একটা ইনফ্লুয়েন্সের, ইলেকট্রিক চার্জ বডির একটা কতগুলো ইনফ্লুয়েন্স হলো। নাম্বার 1, অপোজিট চার্জ বডিকে কি অ্যাট্রাকশন করবে, সেম নেচার চার্জকে রিপেল করবে, এবং নিউট্রাল বডিকে সে অ্যাট্রাকশন করবে। দিস ইজ দ্য বেসিক প্রপার্টি অফ দ্য বা ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য চার্জ বডি। তো যে এরিয়া পর্যন্ত সে ইনফ্লুয়েন্স করতে পারে, ধরে নিলাম এখানে একটা চার্জ রাখলাম, রাখার ফলে এই এরিয়া পর্যন্ত তার কি আছে, সে ইনফ্লুয়েন্স করতে পারে। এখানে যদি একটা কোনো নিউট্রাল বডি রাখি, এটাকে অ্যাট্রাকশন করতে পারে না, তার মানে এটা তার ইলেকট্রিক ফিল্ডের বাইরে। আচ্ছা ওকে, এখন দেখো এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে 2টা পয়েন্ট আমি সিলেক্ট করে নিলাম, এই 2টা পয়েন্ট, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের মধ্যে 2টা পয়েন্ট সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যদি আমি চার্জ পাঠাবো, অর্থাৎ একটা ইউনিট পজিটিভ চার্জ যদি আমি আনি, তাহলে যে পরিমাণ ওয়ার্ক করা লাগবে, তাহলে আমরা বলতে পারি অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান। ওয়ার্ক ডানকে আমরা W দ্বারা ডিনোট করি। অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান হোয়েন এ ইউনিট পজিটিভ চার্জ, ইউনিট মানে হলো আমাদের ভাগ, ইউনিট চার্জ, তাহলে অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান হোয়েন এ ইউনিট পজিটিভ চার্জ ইজ ব্রট ফ্রম one point to another point within the electric field is called potential difference between the 2 points. It is denoted by V. তাহলে কি বললাম, এখানেই ডেফিনিশন আছে, দেখো এই 3টা লেটারের মধ্যে। তাহলে আমরা বলতে পারি অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান কখন, when a unit positive charge, unit মানে ভাগ, unit positive charge is brought from one point to another point within the electric field is called potential difference between the 2 points. এই তো হয়ে গেল। এখন তোমরা দেখি বুঝতে পেরেছো কিনা, আমি তো লিখে দেবো আবার। এখন তোমাদের অভিমতটা জানাও। The amount of work done when a unit positive charge is brought from one point to another point within the electric field is called potential difference between the 2 points. তাহলে আমরা যদি লিখি এইভাবে লিখবো, the amount of work done when a unit positive charge
is brought from one point to another point within the electric field is called potential difference between the 2 points. It is denoted by V. Its unit is volt, or সংক্ষেপে ছোট হাতের ভি দ্বারা ডিনোট করা হয়। দ্যাট ইজ দ্য ডেফিনেশন ফর 1 মার্ক। এখন দেখো আমি লিখে দিলাম, বুঝিয়ে দিলাম, কোনো প্রবলেম থাকলে আমাকে রিপিট প্লিজ। ওকে, দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান, আমি শুধু ডেফিনেশনটা বলছি, পরে আরেকবার বুঝিয়ে দিচ্ছি। দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান হোয়েন এ ইউনিট পজিটিভ চার্জ ইজ ব্রট ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার পয়েন্ট উইদিন দ্য ইলেকট্রিক ফিল্ড ইজ কল্ড পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য 2 পয়েন্টস। ইট ইজ ডিনোটেড বাই ভি। ইটস ইউনিট ইজ ভোল্ট, আর সংক্ষেপে শুধু ভি। এটাই হলো আমাদের পোটেনশিয়াল ডিফারেন্স। অর্থাৎ দেখো, এই একটা চার্জ বডি, এই চার্জের কারণে একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হয়েছে। তো ইলেকট্রিক ফিল্ডের মধ্যে এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট, এই দুটো পয়েন্টের মধ্যে এখন এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যদি একটা চার্জ আনতে গেলে যে পরিমাণ ওয়ার্ক করা লাগে, তাই আমরা এখানে বলি অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান হোয়েন এ ইউনিট পজিটিভ চার্জ, ইউনিট মানে ভাগ, হোয়েন এ ইউনিট পজিটিভ চার্জ is brought from one point to another point within the electric field is called potential difference between the 2 points. মুখস্থ হয়ে যাওয়ার কথা তো। The amount of work done when নো স্যার আমি বুঝিনি, কি বুঝো নাই বলো? নো স্যার। আঞ্জুম আরা, তুমি বলো। আঞ্জুম আরা, তোমার ফেসবুক আইডি নাম আঞ্জুম আরা, আমি তোমার নাম জানি না বাবা, তুমি বলো নো স্যার মানে কি, কি স্যার আমাকে বুঝাও। দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান, দেখো, amount of work done when a unit positive charge is brought from one point to another point within the electric field is called potential difference between the 2 points. It is denoted by V. Its unit is volt, or সংক্ষেপে V. ইয়েস স্যার, বুঝেছি। আচ্ছা ওকে, এখন যদি তোমাকে বলা হয় যে 2 মার্কসের জন্য এটুকু লিখলে কি মার্কস দিবে? 2 মার্কসের জন্য কিন্তু এটা মার্কস দিবে না। তাহলে 2 মার্কসের জন্য আমরা কি লিখবো? দ্যাট ইজ দ্য কোশ্চেন। তখন একটি এক্সপ্লানেশন লিখতে হবে সামান্য। সেই এক্সপ্লানেশনটা আমি লিখে দিচ্ছি, লিখবা এক্সপ্লানেশন। চুপ করে থাকো, আমি ওদের পড়াই বাবা। এক্সপ্লানেশন দেখো, এক্সপ্লানেশনটা হলো ইফ কি অ্যামাউন্ট অফ চার্জ is brought from one point to another point within the electric field and amount of work done B W, then we can write potential difference V equals to W by Q। ব্যাস, এই পর্যন্ত লিখলে 2 মার্কস পাবা। আশা করি তোমরা পোটেনশিয়াল ডিফারেন্স, হোয়াট ডু মিন বাই পোটেনশিয়াল ডিফারেন্স ফর মার্কস 2, তাহলে তোমরা এই পর্যন্ত লিখবা। এখন দেখো লিখেছো কিনা আগে বলো, তারপরে আমি এখানে আরেকটা জিনিস শেখাবো। আমি লেখা হয়েছে কিনা আমাকে জানাও।
তোমরা নিজেদের মধ্যে মেসেজ চালাচালি না করে কোনো প্রবলেম থাকলে আমাকে বলো, আমি সবগুলোই শেখাবো তোমাদের, কোনো সন্দেহ নেই। বাবা আমি ক্লাসে আসতেছি না। এখন দেখো ইউনিট কি, এখন আমরা যদি ইউনিট বের করি, ইউনিট হচ্ছে ভোল্ট। আরেকটা দেখি ম্যাথমেটিক্যাল ইউনিট যদি বের করি, ওয়ার্কের ইউনিট হলো জুল। কেন জানি মনে হচ্ছে পড়েছিলাম। আর চার্জ হচ্ছে কুলম। তাহলে একটা এমসিকিউ আসতে পারে, এমসিকিউটা তোমরা আনসার করো। দ্য ইউনিট of potential difference number one volt, number 2 ampere, number 3 joule, which one is correct? Option A 1 and 2, option B 2 and 3, option C 1 and 3, option D 1, 2 and 3. বলো কোনটা আনসার? সবাই বলো যে কোনটা আনসার। আমি অলরেডি আনসার পেয়েছি এখানে। যারা আনসার করেছো কেউ লিখেছো বি, কেউ লিখেছো সি। যারা সি লিখেছো তাদের থ্যাঙ্কসটা অনেক বেশি। আর যারা বি লিখেছো তাদের কি আর কিভাবে ডিজার্টেড করি। তবে আসলে তোমরা যে বি আন্দাজে বলো না, একটু জেনে বলো। দেখো উপরে লেখা আছে ইউনিট হচ্ছে ভোল্ট আর একটা জুল পার কুলম। তাহলে কেন 1 and 2 হবে, কেন 2 and 3 হবে বলো? 2 and 3 অ্যাম্পিয়ার, তো দিস ইজ নট দ্য ইউনিট অফ পোটেনশিয়াল ডিফারেন্স, ইট ইজ দ্য ইউনিট অফ ফ্লো অফ কারেন্ট। সো 2 নাম্বারটা কোনোভাবেই হবে না, হবে 1 and 3। তো 1 and 3 এর অপশান কোথায় আছে? সিতে আছে। তাহলে আনসার হবে 1 and 3। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স শেষ তো? সবার সি হবে আনসার। এখন যদি বলা হয় স্যার এই নিয়মে যদি ম্যাথ আসে, তো ম্যাথ পাবো না? একটা ম্যাথ লেখো, একটা দেখায়। 3টার মধ্যে 2টা দেয়া থাকবে, একটা বের করতে হবে। লেখো ইফ 10 কুলম মানে সি মানে কুলম, 10 কুলম চার্জ is placed from one point to another point within the electric field and amount of work done be 100 joule. What will be the potential difference? What will be the potential difference between the two ends? ক্যালকুলেট করো। যদি 10 কুলম চার্জ প্লেস করা হয় ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার পয়েন্ট উইদিন দ্য ইলেকট্রিক ফিল্ড, দেন হোয়াট অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান আমাদের হবে? এমন অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান যদি 100 জুল হয়, হোয়াট উইল বি দ্য পোটেনশিয়াল ডিফারেন্স? ওকে, অলরেডি কেউ করেছো। হ্যাঁ, যারা 10 ভোল্ট করেছো তাদেরটা কারেক্ট। 5 ভোল্ট হবে কেন রে বাবা? এখানে দেখো সবসময় অঙ্ক করার সময় লেখাগুলো দেখবা। যেমন বলা হয় এখানে কি, এখানে দেখো 10 কুলম কি চার্জ, অর্থাৎ এখানে কিউ এর ভ্যালু দেওয়া আছে। কিউ এর ভ্যালু কত? 10 কুলম। আরেকটা দেখো এখানে 100
জুল অফ ওয়ার্ক দেওয়া আছে, অর্থাৎ ওয়ার্কের ইউনিট দেওয়া আছে 100 জুল। বের করতে হবে কি হোয়াট উইল বি দ্য পোটেনশিয়াল ডিফারেন্স, পোটেনশিয়াল ডিফারেন্স হোয়াট বের করতে হবে, অর্থাৎ ভি ইকুয়ালস টু হোয়াট। তাহলে আমরা লিখতে পারি ভি ইকুয়ালস টু ডব্লিউ বাই কিউ। তাহলে ডব্লিউ ইকুয়ালস টু কত, ডব্লিউ ইকুয়ালস টু 100 জুল আর কিউ এর ভ্যালু কত 10 কুলম্ব। তাহলে কত হবে 10 ভোল্ট। এটাই হলো আমাদের আনসার। তাহলে যারা 10 বলেছো তাদেরটা ভেরি মাচ কারেক্ট, আর যারা 5 বলেছো কোন হিসাবে 5 বলেছো জানি না, 5 কোনোভাবেই তো আসে না, তুমি মাল্টিপ্লাই করো যেভাবেই করো 5 তো আসার কথা না। হ্যাঁ 10 ভোল্ট হবে আনসার। ওকে ইউ আর রাইট 100%। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স আমাদের শেষ। এখন আসো ওহমস ল পড়াবো আমি। ওহমস ল, দেখো ওহমস ল। ওহমস হলো একজন সায়েন্টিস্ট, উনি এই কারেন্টের ফ্লো অফ কারেন্ট ব্যাপারে তিনি কথা বলেছেন। তো এটা শিখতে গেলে আমি তোমাদের একটা বেসিক জিনিস শিখিয়েছিলাম, সেইগুলো তোমাদের মনে আছে কিনা আজকে দেখবো। মনে করো এটা দুটো পয়েন্ট, এই পয়েন্ট দুটোকে কানেক্ট করে দিলাম একটা কন্ডাক্টর দিয়ে। এই পয়েন্টের নাম দিলাম এ পয়েন্ট, এই নামটা দিলাম বি পয়েন্ট। এর এখানে পোটেনশিয়াল ভিএ, এর পোটেনশিয়াল ভিবি। এখন পোটেনশিয়াল মানে ইলেকট্রিক প্রেসার, যে প্রেসারের কারণে একটা জায়গাতে আরেক জায়গায় ফ্লো হবে। যদি দুটোর প্রেসার ইকুয়াল থাকে তাহলে কিন্তু আমাদের ফ্লো হয় না কোনো জিনিস। সেটা হিট হতে পারে, টেম্পারেচার হতে পারে, তারপরে হতে পারে কি বলে আমাদের কোনো লিকুইডের ফ্লো হতে পারে, কোনো কারেন্টের ফ্লো হতে পারে। সো ফ্লো ডিপেন্ডস অন দ্য প্রেসার ডিফারেন্স। সেই প্রেসারটার এখানে নাম দিলাম পোটেনশিয়াল ডিফারেন্স। এখানে প্রেসার না পড়লে ইলেকট্রিক প্রেসার, দ্যাট ইজ কল্ড পোটেনশিয়াল ডিফারেন্স। তো এখানে পোটেনশিয়াল ডিফারেন্স এই এন্ডের নাম দিলাম ভিএ আর এই এন্ডের নাম দিলাম ভিবি। তো যদি ভিএ ইজ গ্রেটার দ্যান ভিবি হয়, দেখো ভিএ ইজ গ্রেটার দ্যান ভিবি হয়, VA is greater than VB হয়, তাহলে ডেফিনেটলি দেয়ার ইজ এ ডিফারেন্স, কিছু হলেও ডিফারেন্স থাকবে। তাহলে এখানে ডিফারেন্সকে আমরা বলতে পারি V ইকুয়ালস টু VA মাইনাস VB। তো এই ক্ষেত্রে ফ্লো হবে, ইলেকট্রিসিটি ফ্লো হবে, এখানে লিখলাম। আর যদি VA ইকুয়ালস টু VB হয়, সো V ইকুয়ালস টু VA মাইনাস VB ইকুয়ালস টু 0। এই ক্ষেত্রে দেখো এই জায়গায় কোনো নো ফ্লো, এখানে কিন্তু এই সময় কোনো ফ্লো হয় না চার্জ। যদি দুটো এন্ডেরই পোটেনশিয়াল যদি সেম হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ফ্লো হবে না। তাহলে ফ্লো হওয়ার জন্য, চার্জ ফ্লো হওয়ার জন্য পোটেনশিয়াল ডিফারেন্স থাকা লাগবে। তো আমি এখানে যে ফিগার তোমাদেরকে দেখালাম সেখানে কিন্তু পোটেনশিয়াল VA এর জায়গায় আর B এর পোটেনশিয়াল ডিফারেন্স হলো VB, এবং দেয়ার ইজ এ ডিফারেন্স বিকজ এই এন্ডের পোটেনশিয়াল বেশি এই এন্ডের থেকে। তাহলে VA ইজ গ্রেটার দ্যান VB, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স হলো VA মাইনাস VB। তাহলে সেই ক্ষেত্রে কি হবে জানো, সেই ক্ষেত্রে এখান থেকে এই দিকে কারেন্ট ফ্লো হবে, অর্থাৎ চার্জ ফ্লো হবে, কারেন্ট ফ্লো হবে। আর তোমরা জানো কারেন্ট যদি কি ফ্লো হয় সেই অপোজিট দিক থেকে ইলেকট্রন ফ্লো হয়। অলরেডি ইউ নো দ্য বেসিক পার্ট অফ দ্য ইলেকট্রিক কারেন্ট। তো এখানে ওহমস বলতেছে যত বেশি পোটেনশিয়াল ডিফারেন্স যত বেশি হবে কারেন্ট ফ্লোটা তত বেশি হবে। এখন যদি এটাকে আমি একটা সেগমেন্ট আকারে দেখাই, তোমাদের একটা টিউবের মধ্যে এখানে পানির লেভেল এই পর্যন্ত পানির লেভেল। তো এখানে যদি আমি একটা কোনো করে দিই, একটা সুইচ আছে এখানে আছে এখানে আছে, তো এই জায়গার প্রেসারটা ডিপেন্ড করে এই হাইটের উপরে, পুরো হাইটের উপরে ডিপেন্ড করে। এখানে প্রেসারটা ডিপেন্ড করে এই হাইটের উপরে ডিপেন্ড করে, এখানে প্রেসারটা ডিপেন্ড করে, এখানে প্রেসারটা ডিপেন্ড করে এই হাইটের উপরে। তাহলে দেখো এখানে যেহেতু হাইটটা সব থেকে বেশি, যত বেশি হাইট হবে তত প্রেসারটা বেশি হবে। তাহলে এখানে কিন্তু ফ্লো পানির ফ্লোটা কিন্তু সব থেকে বেশি হবে। এখানে ফ্লোটা কিন্তু একটু কম্পারেটিভলি থেকে কম হবে, এখানে ফ্লো কিন্তু আরো একটু কম হবে। তাহলে যেখানে প্রেসারটা বেশি, অর্থাৎ যেখানে ডিফারেন্সটা বেশি, প্রেসারের ডিফারেন্সটা যেখানে বেশি হবে সেখানে ফ্লোটা বেশি হবে। তাই ওহমস বলছে যে পোটেনশিয়াল ডিফারেন্স যত বেশি হবে ফ্লো অফ কারেন্ট তত বেশি হবে। আচ্ছা আমি প্র্যাকটিক্যালি দেখাই। মনে করো VA এখানে হলো আমাদের 100 ভোল্ট, আর VB এটা কেস নাম্বার 1 একটা সেগমেন্ট করলাম, আর VB হলো আমাদের 50 ভোল্ট। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স V1 ইকুয়ালস টু হলো VA মাইনাস VB। তাহলে এখানে আমাদের 100 মাইনাস 50, তাহলে 50 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্স। আরেকটা কেস নাম্বার 2, এখানে আমি দেখি, ধরে নাও এই এন্ডের VA পোটেনশিয়াল হলো 200 ভোল্ট
আর বি এর পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে 100 ভোল্ট। তাহলে হোয়াট ইজ পোটেনশিয়াল ডিফারেন্স? ভিএ মাইনাস ভিবি। তাহলে ভিএ কত? 200 মাইনাস 100 ইকুয়ালস টু 100 ভোল্ট। তাহলে ভিএ সরি V2 ইকুয়ালস টু 100 ভোল্ট এই একটা, আর V1 ইকুয়ালস টু 50 ভোল্ট। তাহলে দুটো কেসে আমি দেখলাম যে V2 ইজ গ্রেটার দেন V1। তাহলে ডেফিনেটলি ফ্লো অফ কারেন্ট কোথায় বেশি হবে? এটা যদি ফ্লো অফ কারেন্ট I2 দিই, এটা ফ্লো অফ কারেন্ট যদি আমি I1 দিই, তাহলে ডেফিনেটলি I2 ইজ গ্রেটার দেন I1। অর্থাৎ ফ্লো অফ কারেন্ট ডেফিনেটলি এখানে বেশি হবে এই কেসে, কারণ পোটেনশিয়াল ডিফারেন্স বেশি। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স যত বেশি হবে ফ্লো অফ কারেন্ট তত বেশি হবে। তো সেখানে সে একটা কন্ডিশন বলছে, টেম্পারেচারকে কনস্ট্যান্ট রেখে, কারণ টেম্পারেচার আপ ডাউন করলে ফ্লো অফ কারেন্ট আপ ডাউন হয়, কারণ টেম্পারেচারের উপর রেজিস্ট্যান্সের একটা কাজ আছে। রেজিস্ট্যান্স বেশি মানে ফ্লো অফ কারেন্ট কমে যাওয়া। টেম্পারেচার বাড়ালে ইলেকট্রিক কন্ডাক্টরের রেজিস্ট্যান্স বেড়ে যায়, তাই টেম্পারেচারটাকে আমরা কনস্ট্যান্ট রাখবো। তো যদি এখন গুছিয়ে বলি তাহলে বলবো at constant temperature the flow of current is directly proportional to the potential difference। এখানে পোটেনশিয়াল ডিফারেন্স বেশি তাই ফ্লো অফ কারেন্ট বেশি, তবে কন্ডিশনটা হলো at constant temperature। তাই আমরা বলতে পারি at constant temperature the flow of electric current is directly proportional to the potential difference between the two ends of the conductor, that is the law। এখন আমি লিখে দেব এবং নোট করে দেব, তার আগে তোমরা আমাকে বলো জিনিসটা বুঝতে পেরেছো কিনা। আর যেহেতু তোমরা এগুলো পড়ানো হয়েছে, সো আমার মনে হয় না বোঝার কিছু নেই। তারপরেও তোমাদের কোনো প্রবলেম থাকলে আমাকে তোমরা বলতে পারো। তাহলে আমরা বলতে পারি, এখন দেখো আবার শোনো, আমরা বলতে পারি at constant temperature the flow of electric current is directly proportional to the potential difference between the two ends। তাহলে লেখো এখন লেখো at constant temperature Ohm's law, at constant temperature the flow of electric current is directly proportional to the potential difference between the two ends of the conductor। এই হলো আমাদের ওহমস ল, শুধু স্টেটমেন্ট। তাহলে স্টেট দ্য ওহমস ল আমরা এটা বলবো at constant temperature the flow of electric current is directly proportional to the potential difference between the two ends of the conductor। লিখেছো? এখন আমরা লিখবো ম্যাথমেটিক্যাল এক্সপ্লানেশন। লেখো এক্সপ্লানেশন, আমরা এই ফিগারটা ড্র করব। এখানে যে ফিগারটা আছে এই ফিগারটা আগে ড্র করো। এই ফিগারটা আগে ড্র করব, করার পর লিখবো লেট AB is a conductor, the potential of A and B ends are VA and VB. If VA is greater than VB, so the potential difference will be V equals to VA minus VB.
and if the flow of current be I, and if the flow of current be I, then we can write আমি উপরটা মুছে ফেললাম, then we can write I proportional to V, or I equals to G into V. এখানে দেখো G এই প্রপোর্শনাল সাইন তুলে দিয়ে আমরা একটা ইকুয়াল এবং একটা কনস্ট্যান্ট লিখতে পারি। এখানে দেখো here G is the constant proportionality it is called conductivity constant. It is reverse to the resistance. It is reverse to the resistance of the material. So আমরা G cos লিখতে পারি 1/R, এটা রিভার্স, অর্থাৎ যদি কন্ডাক্টিভিটি বাড়ে রেজিস্ট্যান্স কমে যাবে, তার রেজিস্ট্যান্সের সাথে G এর রিলেশনটা হলো রিভার্স। তাহলে আমরা লিখতে পারি therefore এখানে লিখতে পারি I equals to G এর পরিবর্তে লিখব 1/R into V। তাহলে আমরা ফাইনালি লিখতে পারি I equals to V/R। এটাই হলো আমাদের ওহমস ল। অর্থাৎ পোটেনশিয়াল ডিফারেন্স যত বাড়বে ফ্লো অফ কারেন্ট তত বাড়বে। আচ্ছা, আমি কিন্তু তোমাদের এইরকম করলে তোমরা নিজেরা কথা চালাচালি করো কেন? তোমরা তোমাদের অন্যদের কথা রিয়াক্ট করো কেন? আমি যা পড়াচ্ছি এখানে তোমাদের কোনো প্রবলেম থাকলে প্লিজ আমার সাথে শেয়ার করো। আমি কারোর সাথে তোমাদের শেয়ার করতে বলছি না। তুমি কার কাছে শুনে আনসার করার দরকার নেই, কারোর সাথে বলার দরকার নেই, কারোর কোনো কমেন্টসে রিয়াক্ট করার দরকার নেই। আমার সাথে কথা বলো, আমাকে কমেন্টসে জানাও। আমি মাঝে মধ্যে 1-2 মিনিট পর কমেন্টস দেখছি তোমাদের, এবং সেইভাবেই ক্লাসটা আমি কন্ডাক্ট করার চেষ্টা করছি। প্লিজ তোমরা ডোন্ট ডু দিস এগেন। আমি কিন্তু খুব রাগ করবো। তোমরা যেমন আমাকে বলেছো স্যার, আমি খুশি হয়েছি স্যার আপনি ক্লাস নেন, এটার উপরে আমি তোমাদের অবশ্যই নেব তোমাদের ক্লাস। স্যার ফ্লো অফ কারেন্ট এর ডেফিনেশন, ফ্লো অফ কারেন্ট হলো, ফ্লো অফ কারেন্ট আগে পড়েছিলাম মনে নেই? ফ্লো অফ ইলেকট্রিক কারেন্ট কাকে বলা হয়? দ্য অ্যামাউন্ট অফ চার্জ ফ্লোস থ্রু এ ক্রস সেকশন এরিয়া পার ইউনিট টাইম। দেখো একজন প্রশ্ন করেছে স্যার ফ্লো অফ কারেন্টটা ভুলে গেছি। এই একটা কন্ডাক্টর, এটা হলো তার ক্রস সেকশন এরিয়া, ক্রস সেকশনের মধ্যে কি চার্জ যায় পার ইউনিট টাইমে। তাহলে অ্যামাউন্ট অফ চার্জ, যে অ্যামাউন্ট অফ চার্জ ফ্লোস থ্রু দ্য ক্রস সেকশন এরিয়া পার ইউনিট টাইম ইজ কল্ড ইলেকট্রিক কারেন্ট। Amount of charge flows through the cross sectional area per unit time is called electric current. It is denoted by I. Its unit is ampere. The amount of charge flows through the cross sectional area per unit time. The amount of charge flows through the cross sectional area per unit time is called electric current. It is denoted by I. So, if Q amount of charge flows through the cross sectional area in time t, then we can write electric current equals to Q by T. এই যে চার্জ ফ্লোস থ্রু দ্য ক্রস সেকশন পার ইউনিট টাইম, পার ইউনিট টাইম মানে হচ্ছে টাইম দিয়ে ভাগ করা, ইজ কল্ড ইলেকট্রিক কারেন্ট। তো এইটাই হলো আমাদের ওহমস ল। এখন একটা ফিগার দিলে আরো বেটার হয়। ফিগারটা এরকম দিবা, দেখো ফিগারটা হলো এই, এখানে টাইম, সরি এখানে আমাদের
পোটেনশিয়াল ডিফারেন্স, পিডি মানে পোটেনশিয়াল ডিফারেন্স বি, আর এখানে হলো কারেন্ট আই, ইলেকট্রিক কারেন্ট আই। তো দেখো এখানে যত পোটেনশিয়াল ডিফারেন্স বাড়বে তত কারেন্ট কিন্তু বাড়বে। যেমন ধরে নাও 0 সময় 0 0 ছিল, এখানে 5 পোটেনশিয়াল ডিফারেন্স, তখন এখানে মনে করো 5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হয়েছে, 5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হয়েছে। যদি আমাদের এখানে এই পর্যন্ত পোটেনশিয়াল ডিফারেন্স 10 হয়, তাহলে কারেন্ট ফ্লোটা কত হয়েছে, 10 অ্যাম্পিয়ার হয়েছে। যদি পোটেনশিয়াল ডিফারেন্স মনে করো এখানে 15 ভোল্ট হয়, তাহলে কারেন্ট ফ্লো কত হয়েছে, 15 হয়েছে। অর্থাৎ পোটেনশিয়াল ডিফারেন্স যত বাড়বে, এই ফিগারে মিন করে যে পোটেনশিয়াল ডিফারেন্স যত বেশি, কারেন্ট ফ্লো তত বেশি। অর্থাৎ পোটেনশিয়াল ডিফারেন্স ভার্সেস ইলেকট্রিক কারেন্ট ভার্সেস পোটেনশিয়াল ডিফারেন্স ফিগারে যেটা আসে, সেই ফিগারটা হবে একদম আমাদের এরকম। অর্থাৎ এই লাইনটা হলো আমাদের ফিগার, এইটা হলো আমাদের পোটেনশিয়াল ডিফারেন্স, এটা ইলেকট্রিক কারেন্ট। তাহলে এই ফিগারটা মিন করবে, অর্থাৎ এই লাইনটা মিন করবে কারেন্ট ফ্লো। অর্থাৎ পোটেনশিয়াল ডিফারেন্স যত বাড়বে, আমাদের ফ্লো অফ ইলেকট্রিক কারেন্ট তত বাড়বে। এখন আমি তোমাদেরকে মোটামুটি 3 মার্কসের জন্য স্টেট এন্ড এক্সপ্লেন ওহমস ল আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এবং নোট করে দিচ্ছি। এখন তোমাদের কোনো প্রবলেম থাকলে আমাকে বলো, স্যার এই জায়গায় বুঝে নাই। কোনো প্রবলেম থাকলে আমাকে বলো। একজন লিখছো ফারহানা রহমান, স্যার বুঝি নাই স্যার, আই রিকোয়েস্ট ইউ টু প্লিজ টেক এ ক্লাস অন চ্যাপ্টার 7। আরে সবগুলো নেব, তোমরা চিন্তা করো না তো। ক্লাস কত লাগবে বলো, তোমরা সবাই মিলে আমাকে একটা লিস্ট দাও, কয়জনের ক্লাস লাগবে, কখন লাগবে, কয় ঘন্টা লাগবে। আমি তোমাদের 8টা থেকে রাত 10টা পর্যন্ত প্রতিদিন 10টা 15টা ক্লাস নিলে হবে তো, মানে টোটাল আগে এটা বুঝছো কিনা বলো। স্টেট অ্যান্ড এক্সপ্লেন ওহমস ল আমি একবার বলবো, আবার শোনো। আমরা বলবো, আগে লিখবো ওহমস ল, লেখার পরে আমরা লিখবো at constant temperature the flow of electric current is directly proportional to the potential difference between the two ends of the conductor। লেখার পরে ওই যে একটা ফিগার ড্র করেছিলাম, এ বি ভি এ ভি বি, ভি এ ইজ গ্রেটার দ্যান ভি বি, সো ভি ইকুয়ালস টু ভি এ মাইনাস ভি বি। ওটা লেখার পরে লিখবো লেট AB is a conductor, the potential of A and B end are VA and VB respectively, and VA is greater than VB, so potential difference will be V equals to VA minus VB. At that time flow of electric current be I, then we can write I proportional to V, ওই উপরে লেখা আছে। তারপর লিখলাম I equals to G into V, here G is the constant proportionality, it is called conductivity constant, it is diverse to the resistance of the material, so লিখতে পারি G equals to 1 by R। এখানে R, এখানে একটু কথা লিখতে হবে, here R is the resistance, এখানে লিখতে হবে here R is the resistance। লেখার পরে লিখবো, সো এখানে যদি আমি বসিয়ে দিই G এর ভ্যালু 1 by R into V, তাহলে I equals to V by R। এই পর্যন্ত লেখার পরে এই ফিগারটা দিয়ে দেবো, দিলে আমাদের কমপ্লিটলি আমরা 3 মার্কস পাবো। এই হলো আমাদের স্টেট অ্যান্ড এক্সপ্লেন ওহমস ল, আমি বুঝালাম, আমি তোমাদেরকে নোট করে দিলাম। এখন তোমরা আমাকে বলো ক্লিয়ার কিনা। হয়েছে লেখা? আচ্ছা, এখন আমরা তাহলে চলে যাই, একটা অঙ্ক যদি তোমাদেরকে দিই, পারবা? অঙ্কগুলো দিলে পারবা? তাহলে ফর্মুলা শিখলাম কি? দেখো, যদি আমরা বলি এই চ্যাপ্টারে স্যার অঙ্ক নেই, কিন্তু কত অঙ্ক আমার আছে দেখো, সবগুলো শিখতে হবে তোমার লেভেলে যাই হোক না কেন। একটা শিখছি I equals to Q by T, একটা শিখছি V equals to W by Q, আর একটা শিখলাম I equals to V by R। তাহলে ফর্মুলা শেখার পরে প্রত্যেকের কি কি দ্বারা ডিনোট করা হয় আমি যদি আলাদাভাবে লিখি, এখানে I equals to flow of electric current, এটার ইউনিট হলো অ্যাম্পিয়ার, সংক্ষেপে এএমপি, আরো সংক্ষেপে অর, শুধু ছোট বড় হাতের লিখলে হবে। এখানে কিউ মানে কি? কিউ মানে চার্জ, এটার ইউনিট হলো কুলম্ব, এটা সংক্ষেপে বড় হাতের সি দিয়ে লেখা যায়। টি মানে কি? টাইম, এটা কি? সেকেন্ড।
এটা সংক্ষেপে এসিসি, অসংক্ষেপে এস। এখানে ভি ইকুয়ালস টু কি, পোটেনশিয়াল ডিফারেন্স, এটা কি ইউনিট ভোল্ট, একে সংক্ষেপে ছোট হাতে ভি দ্বারাও লেখা যায়। এখানে ডব্লিউ ইকুয়ালস টু কি, ওয়াট, এটার ইউনিট হলো জুল, আরো সংক্ষেপে বড় হাতে জি লেখা যায়। তারপর এখানে আর ইকুয়ালস টু কি, রেজিস্ট্যান্স, এটা হচ্ছে ওহম, এই সিম্বল দিয়েও লেখা যায়। এই যে জিনিস তিনটা আমি শিখিয়েছি তোমাদেরকে, এবং এর নিয়মের অঙ্ক দুইটা, প্রত্যেকটা তিনটা করে টার্ম, দুটো টার্ম দেওয়া থাকবে, একটা টার্ম তোমাকে বের করতে হবে। যদি এখন লাস্ট যে নিয়মের যদি অঙ্ক শেখাই তোমাদের, যে স্যার আমাদের লাস্ট ফর্মুলা দিয়ে দুই একটা অঙ্ক দেখান, আগে তোমরা তুলে নাও এগুলো। ওকে, দেখো আমি এখন তোমাদের একটা অঙ্ক দিই, লেখো 0.6 অ্যাম্পিয়ার, লেখো সবাই 0.6 অ্যাম্পিয়ার, 0.6 অ্যাম্পিয়ার কারেন্ট passes through the filament, filament of the headlight of a motor car if the potential difference across the ends is 12 volt, then find out the resistance. করো, একদম সহজ করো। একটা অঙ্ক দিচ্ছি আমি ওহমস ল দিয়ে, অর্থাৎ 0.6 অ্যাম্পিয়ার কারেন্ট পাসেস থ্রু, এই একটা ইনফরমেশন, 0.6 অ্যাম্পিয়ার কারেন্ট, তার মানে আই এর ভ্যালু দেওয়া, আর এখানে দেন পোটেনশিয়াল ডিফারেন্স এত ভোল্ট, তার মানে এখানে ভি দেওয়া, আর এখানে আই দেওয়া, আর বের করতে হবে, রেজিস্ট্যান্স বের করতে হবে, অর্থাৎ ইট ইজ টু দ্য হোয়াট, তাহলে আর বের করব, আই দেওয়া আছে, ভি দেওয়া আছে, বের করো। ওকে, অলরেডি অনেকেই লিখছো, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, আনসার সবার হয়েছে, সবাই করে দেখো আমাকে। পারহ্যাপস না, একদম রাইট আনসার হচ্ছে 20 ওহম। যারা বোঝো নাই তারা দেখো, তাদের উদ্দেশ্যে আমি আবার অঙ্কটা করে দিই। এখানে দেখো আমি মার্ক করে রাখছি 0.6 অ্যাম্পিয়ার, তার মানে এখানে দেওয়া আছে ভ্যালু হচ্ছে আই এর ভ্যালু দেওয়া আছে, আই ইকুয়ালস টু 0.6 অ্যাম্পিয়ার, আর এখানে দেওয়া আছে পোটেনশিয়াল, অর্থাৎ ভি এর ভ্যালু দেওয়া আছে, পোটেনশিয়াল ডিফারেন্স 20 ভোল্ট, বের করতে হবে রেজিস্ট্যান্স, তার মানে আর ইকুয়ালস টু হোয়াট, তাহলে উই নো
আই ইকুয়ালস টু ভি বাই আর বের করব কি আমরা আর বের করতে আরটা এখানে নিই আইটা নিচে নিই তাহলে আর ইকুয়ালস টু ভি বাই আই তাহলে ভি ইকুয়ালস টু 12 আর আই এর ভ্যালু 0.6 ক্যালকুলেট করলে 20 ওহম এটা आंसर অথবা ওই চেম দিয়ে লিখতে পারো পরে আবার आंसर লিখে দিবে পাশে ওই রকম না এখানে লিখবে आंसर তার বামে 20 ওহম এরকম লিখতে পারো এই সাইনও দিতে পারো এটা হলো आंसर বলো আরেকটা দেবো না দেবো না তোমরা বলো আরেকটা অঙ্ক দেবো না বলো যদি বলো স্যার আরেকটা দেন তাহলে আমি দিতে পারি কিন্তু তুমি এই তিনটা দুটো দেওয়া থাকবে আর একটা বের করতে হবে OHM ওকে অথবা ওহম সাইনটা দিতে পারো দেন স্যার ওকে লেখো আরেকটা দ্য রেজিস্ট্যান্স অফ ইলেকট্রিক আয়রন লেখো আরেকটা দ্য রেজিস্ট্যান্স অফ অ্যান ইলেকট্রিক আয়রন ঠিক iron is 50 ohm is 50 ohm a current of 4.2 ampere is passing through it find the potential difference করো দেখো এখানে একটা ইনফরমেশন এত ওহম তার মানে আর এর ভ্যালু দেওয়া আর এত অ্যাম্পিয়ার দ্যাট ইজ আই এর ভ্যালু দেওয়া পোটেনশিয়াল ডিফারেন্স বের করতে হবে এইটাই ইকুয়ালস টু হোয়াট তিনটা কোসাইন দিছি একটা হলো 50 ওহম রেজিস্ট্যান্স দেওয়া আছে কারেন্ট ফ্লো দেওয়া আছে পোটেনশিয়াল ডিফারেন্স বের করতে হবে কত সহজ ওকে অলরেডি অনেকেই করে ফেলেছে শহীদুল ইসলাম তোমার ফেসবুক আইডি নাম থ্যাংক ইউ ভেরি মাচ তুমি সুন্দর বেশ ভালোই পারো আচ্ছা 104 হয়েছে একজনের আমার মনে হয় 104 যার হয়েছে তার হয়নি একটু আবার রিভিউ করো দেখো কোথায় ভুল হয়েছে 210 ইউনিট লেখো নাই কেন ইউনিট কি হবে পোটেনশিয়াল ডিফারেন্স 210 ভোল্ট হবে হ্যাঁ ওই যে একজন লিখছে 210 ভোল্ট রাইট অবশ্যই ইউনিট লিখতে হবে ইউনিট না লিখলে 1 মার্ক কম পাবে মনে রাখতে হবে ইউনিট না লিখলে তুমি মার্ক কম পাবে 1 মার্ক ওকে ডান তাহলে দেখো খুব একটা ইম্পর্টেন্ট পার্ট আমরা শিখলাম ওহমস ল এখন আমরা সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হলো আমাদের সার্কিট এবং সার্কিটের বিষয়গুলো খুব ভালো করে জানতে হবে সার্কিট কয় ধরনের এবং ইলেকট্রিক সার্কিট কি হোয়াট ইজ ইলেকট্রিক সার্কিট কি টাইপস অফ ইলেকট্রিক সার্কিট এবং ইলেকট্রিক সার্কিটের কোনটা বেশি বেনিফিশিয়াল ফর হাউসহোল্ড ওয়্যারিং এবং ইলেকট্রিক সার্কিটের মধ্যে কম্পারিজন স্পেশালি টু টাইপস অফ ইলেকট্রিক সার্কিট একটাকে বলা হয় সিরিজ সার্কিট একটা প্যারালাল সার্কিট তো সিরিজ সার্কিট কি প্যারালাল সার্কিট কি কিভাবে আমাদের কারেন্ট কোন দিক থেকে কোন দিকে ফ্লো হয় প্যারালাল সার্কিটে কি দেওয়া থাকে সিরিজ সার্কিটে কি দেওয়া থাকে এবং এটা কম্পারিজন কেন আমাদের প্যারালাল সার্কিটটা বেটার দেন সিরিজ সার্কিট ইন হাউসহোল্ড ওয়্যারিং কোথায় আমাদের সিরিজ সার্কিটটা ইউজ করব কোথায় প্যারালাল সার্কিটটা ইউজ করব এবং দুটো ইনস্ট্রুমেন্টস আছে একটা আছে ভোল্টমিটার একটা অ্যামিটার আর আছে ফিউজ আর আছে তোমার হচ্ছে কিভাবে ইলেকট্রিসিটি কনজাম্পশনটাকে আমরা কন্ট্রোল করব এটা একটা আমাদের কি বলে ন্যাশনাল অ্যাসেট এই অ্যাসেটটাকে আমাদের কে নষ্ট করা যাবে না এটা যতটুকু দরকার ততটুকু আমরা ইউজ করব এই হচ্ছে আমাদের পার্ট তো দেখি আমরা ইলেকট্রিক সার্কিট কাকে বলে এবং টাইপস অফ ইলেকট্রিক সার্কিট নিয়ে আমরা একটু কথা বলি যদি বলা হয় হোয়াট ইজ ইলেকট্রিক সার্কিট সার্কিট কি সার্কিট হলো আমাদের যেখানে ফ্লো অফ ইলেকট্রিসিটি একটা কমপ্লিট সার্কিটে আমাদের এক এন্ড থেকে যেখান থেকে শুরু হবে সেই এন্ডে যদি আমরা কমপ্লিটলি ফিরে আসি
অর্থাৎ দ্য কমপ্লিট পাথ ফর দ্য ফ্লো অফ ইলেকট্রিসিটি ইজ কল্ড ইলেকট্রিক সার্কিট। তাহলে আমরা লিখি হোয়াট ইজ ইলেকট্রিক সার্কিট। হোয়াট ইজ ইলেকট্রিক সার্কিট। দেখো ইলেকট্রিক সার্কিট কি? ইলেকট্রিক সার্কিট, ইলেকট্রিক সার্কিটের জন্য প্রথমে কি লাগবে? আমাদের একটা ব্যাটারি লাগবে। এই একটা ব্যাটারি, 2 or more সেলস মিলে একটা ব্যাটারি হয়। এটা একটা ব্যাটারি সিম্বল। তো এই ব্যাটারির সাথে আমি কি দিলাম? একটা বাল্ব দিলাম। যে বাল্বটা জ্বলছে কিনা তার মানে বোঝা যাবে যে সার্কিটের মধ্যে ইলেকট্রিসিটি যাচ্ছে কিনা। এখানে আমি একটা সুইচ দিলাম, দিয়ে এটা কমপ্লিট পাথ তৈরি করলাম। এটা ব্যাটারি, এই দেখো এটা বাল্ব, বাল্বের রেজিস্ট্যান্স থাকার কারণে এটা বাল্বটা জ্বলে। এবং দেখো একটা জিনিস মনে রাখবা, পজিটিভ এন্ড থেকে নেগেটিভ এন্ডের দিকে আমাদের কারেন্ট ইলেকট্রিসিটি ফ্লো হয়, ইলেকট্রিক কারেন্ট ফ্লো হয়। পজিটিভ থেকে নেগেটিভ এন্ডের দিকে কারেন্ট ফ্লো হয়। এটা একটা কমপ্লিট পাথ। কোনো কারণে যদি এটাকে ভেঙে যায় বা এখানে যদি ডিসকানেক্ট হয়ে যায় তাহলে কিন্তু এটা সার্কিট বলবো না। সার্কিট হলো যেখানে পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করে, কি পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করে এই ইলেকট্রিক সোর্স। এই এন্ড পজিটিভ এন্ড, এটা নেগেটিভ এন্ড। পজিটিভ এন্ড থেকে আমাদের কারেন্ট গিয়ে যদি ওই অ্যানাদার নেগেটিভ এন্ডে ফিরে আসে তাহলে সেটা হবে আমাদের কমপ্লিট সার্কিট। কমপ্লিট সার্কিটের কোনো কারণে যদি আমাদের এইখান থেকে গিয়ে যদি এখানে না আসে পর্যন্ত কোনো জায়গায় যদি ভেঙে যায়, কোনো জায়গায় যদি রাপচার হয়ে যায়, বা কোনো কারণে ব্যাটারিটা ফিউজ ব্যাটারি লাগালে, তাহলে কিন্তু এর মধ্যে কারেন্ট ফ্লো হলো না, এই ডিসকানেক্ট হয়ে গেল। আর ডিসকানেক্ট হলেই কিন্তু আমাদের এটা কমপ্লিট সার্কিট হলো না। অর্থাৎ কমপ্লিট সার্কিট হলো দ্য কমপ্লিট পাথ, বা সার্কিট হলো দ্য কমপ্লিট পাথ ফর দ্য ফ্লো অফ ইলেকট্রিসিটি ইজ কল্ড ইলেকট্রিক সার্কিট। তাহলে আমরা লিখতে পারি দ্য কমপ্লিট পাথ for the flow of electric circuit is called flow of electricity is called the complete path for the flow of electricity is called electric circuit. এটা হলো আমাদের ইলেকট্রিক সার্কিটের ডেফিনিশন। এখন ইলেকট্রিক সার্কিট কয় ধরনের? ইলেকট্রিক সার্কিট 2 ধরনের। আগে এটা লিখছো? আগে লিখছো কিনা বলো, এরপরটা আমি আসি। আচ্ছা, এখন দেখো টাইপস অফ ইলেকট্রিক সার্কিট। ইলেকট্রিক সার্কিট 2 ধরনের। দেখো টাইপস অফ ইলেকট্রিক সার্কিট। Types of electric circuit, there are number 1 series circuit, and number 2 parallel circuit. There are 2 types of electric circuit, এটাকে সিরিজ সার্কিট বলে আর একটা প্যারালাল সার্কিট বলে। এখন এই সিরিজ সার্কিট আর প্যারালাল সার্কিট বুঝিয়ে আমাদের কোনটা হাউস হোল্ড ওয়্যারিং এর আরেকটা ক্লাস লাগবে টোটালটা শেষ করতে গিয়ে, কিন্তু অ্যাকচুয়ালি আমার টাইম তো ওভার। তোমাদের মঙ্গলবারের দিন আমার সাথে ক্লাস আছে, অথবা একটা এক্সট্রা ক্লাস তোমরা ডিমান্ড করলে যে একটা এক্সট্রা ক্লাস নেন স্যার, তাহলে আমি তোমাদের একটা এক্সট্রা ক্লাস নিয়ে এটা শেষ করে দিয়ে তারপরে চ্যাপ্টার 10টা একটু দেখাবো। এখন তোমাদের কবে ক্লাস দেবো আমাকে একটু জানাও, যেহেতু টাইম ওভার। তোমাদের আরেকটা ক্লাস দেবো এটার উপরে। সবাই আমাকে জানাও কবে ক্লাস নিলে তোমাদের ভালো হবে, এবং আমি আরেকটা ক্লাস নিতে চাই, একটু 1.5 ঘন্টা ক্লাস নিতে চাই। 1.5 ঘন্টা ক্লাস নিলে আমাদের এই যে সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট এবং এটার কম্পারিজন এবং ডিফারেন্স কিভাবে লিখতে হবে, কেন এটা হাউস হোল্ড ওয়্যারিং এর ক্ষেত্রে এটা বেটার, সবকিছুই আমি তোমাদেরকে দেখাবো ভালো করে। বলছো কালকে স্যার এক্সট্রা ক্লাস চাই স্যার। আচ্ছা, কালকে নেন। কাল কখন নেব? থার্সডে। আচ্ছা,
স্যার কালকে স্যাটারডে প্রতিদিন ক্লাস নেন স্যার। আচ্ছা, নেব, সমস্যা নেই। প্রতিদিন কখন? প্রতিদিন করতে হলে রাত 8টার সময়। রাত 8টার সময় যারা যারা খুশি বা যারা যারা তোমরা মনে করো স্যার নেন, আমি নেব রাত 8টার সময়। আমাকে জানাবা কারা কারা রাত 8টার সময় ক্লাস করতে চাও। আমি রাত 8টার সময় তোমাদেরকে আমি সব ক্লাস নেব, এই 10টা ক্লাস নেব ধরে একদম। যখন ইচ্ছা তখন নেন। আচ্ছা কালকে, আচ্ছা 8টা ক্লাস। আচ্ছা কি লিখছো? ওকে, বেস্ট অফ লাক লাক, থ্যাংক ইউ ভেরি মাচ তোমাদের। এবং তোমরা সবাই মনে হয় বুঝতে পেরেছো আশা করি। এবং তোমাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে তোমরা অন্য সময় আমার এই ফেসবুক আইডিতে তোমরা লিখে দিতে পারো, স্যার আমাদের এই প্রবলেম আছে। আমি তোমাদের ওইগুলো জেনে একসাথে করে আমরা একটা কম্পাইল করে আমি তোমাদের একটা কমপ্লিট একটা লেসন দেবো। যে যে চ্যাপ্টার যে যে জায়গায় প্রবলেম আছে, যেমন চ্যাপ্টার 6 আছে, চ্যাপ্টার 7 আছে, চ্যাপ্টার 8 আছে, চ্যাপ্টার 9 আছে, চ্যাপ্টার 10 আছে, এই 5টা চ্যাপ্টারের মধ্যে যে কোনো জায়গায় যে কোনো ধরনের প্রবলেম থাকলে তোমরা আমাকে আর ফেসবুক আইডিতে লিখে জানাবে। স্যার আমি, বা তোমার গ্রুপেও লিখে জানাতে পারো, আমাদের যেই ক্লাস 8-এর যে টিম স্কলার্স ক্লাস 8, এখানেও লিখে জানাতে পারো। তাহলে আমরা জেনে যাব যে কি কি প্রবলেম আছে, এটাকে কম্পাইল করে আমরা তোমাদের সেটার উপরে কমপ্লিট লেসন দেবো। আসলে এখন তো এরকম নোট করে দিয়ে এখন আর সম্ভব নয়, এখন শুধু রিভিশন হওয়া দরকার, যে কিছু এমসিকিউ, কিছু ক্রিয়েটিভ প্রশ্ন এবং এই ক্রিয়েটিভ কোশ্চেন দিয়ে যে প্র্যাকটিস করালে তারপর ভালো হবে। তো যেহেতু আমি এই চ্যাপ্টারটা আমি 2টো ক্লাস নাও, আরেকটা ক্লাস নিলে আমি 1.5 ঘন্টা একটা ক্লাস নিলে শেষ হয়ে যায়। এরপরে গিয়ে আমি ক্রিয়েটিভ প্রশ্ন দেখালে তোমরা একদম ইজি পারবে যে স্যার এখন সবই পারি। ওকে, সেটা আফটার 1 ক্লাসের পর একটা ক্লাস শেষ হবে, 1.5 ঘন্টা একটা ক্লাস লাগবে আমার, ওইটা শেষ হওয়ার পরে গিয়ে তারপর আমি ক্রিয়েটিভ প্রশ্ন দেবো, ইনশাল্লাহ সবগুলো পারবে। ওকে, বেস্ট অফ লাক, ভালো থাকো। আবার আগামীকালকে দেখি ক্লাস নেওয়া যায় কিনা, সাথে সাথে কথা বলে তোমাদেরকে আমি ফাইনাল জানাবো। এবং তোমাদের ফেসবুক পেজে আমরা পোস্ট দেবো যে হ্যাঁ আমার ক্লাসটা ওই সময় বা অমুক সময় হবে। এ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেকে সুরক্ষিত রাখবে এবং সবাইকে সুরক্ষিত রাখবে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।